প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং বিডি এর পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। এখন আমি তোমাদের ম্যাথ অ্যাসাইনমেন্ট 2 সমাধান করে দেখাবো। অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, বিকজ তোমাদের এই অ্যাসাইনমেন্টটি অনেক পরিশ্রম করে নির্ভুল সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এছাড়া তোমাদের কোনো সমস্যা থাকলে তা কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের মধ্যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল অশেষ ভালোবাসা। লেটস গো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অ্যাসাইনমেন্টের তোমাদের শিরোনাম হবে রেখা, কোণ ও ত্রিভুজ, বীজগাণিতিক রাশি এবং পরিসংখ্যান। এখন আমরা জ্যামিতির অংশ নিয়ে কথা বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন 1, সৃজনশীল প্রশ্ন 2, অর্থাৎ জ্যামিতির দুইটা প্রশ্ন দেওয়া আছে। এখানে এই দুইটা আমরা সমাধান করব। এখানে 1 নম্বর প্রশ্নে দেওয়া আছে PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PSQR এর উপর লম্ব। ক নাম্বার, PQ সমান 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। খ, প্রমাণ করো যে PQ প্লাস PR গ্রেটার দ্যান 2PS। গ নম্বর, প্রমাণ করো যে 4P স্কোয়ার ইকুয়াল টু 3PR স্কোয়ার। এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে আসি। দেওয়া আছে PQ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এখানে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ PQ ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কোয়ার, অর্থাৎ বাহু স্কোয়ার। বাহুর মান এখানে PQ ইকুয়াল টু 3 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখানে A এর মান 3 আমরা বসিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম 9√3/4 বর্গ সেন্টিমিটার। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্ন এখানে ছিল যে প্রমাণ করো যে PQ প্লাস PR গ্রেটার দ্যান 2PS। এখানে একটা তোমরা পাশের ত্রিভুজের চিত্র দেখতে পাচ্ছ। PQR একটি ত্রিভুজ দেওয়া আছে, PQR সমবাহু ত্রিভুজ এবং PS লম্ব QR, PS লম্ব QR। প্রমাণ করতে হবে যে PQ প্লাস PR গ্রেটার দ্যান 2PS। এবার আমরা প্রমাণে আসলাম। আমরা জানি কোনো বিন্দু হতে কোনো রেখার উপর অঙ্কিত সরলরেখা সমূহের মধ্যে লম্ব রেখা ক্ষুদ্রতম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা PQ এবং PR যে দুইটি বাহু আছে এটা PS অপেক্ষা ছোট। যেহেতু PS লম্ব QR, সেহেতু PS লেস দ্যান PQ সমীকরণ 1 এবং PS লেস দ্যান PR সমীকরণ 2। এখন আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই PS প্লাস PS লেস দ্যান PQ প্লাস PR। তাহলে এখানে হলো 2PS লেস দ্যান PQ প্লাস PR বা PQ প্লাস PR গ্রেটার দ্যান 2PS প্রমাণিত। এখন আমরা গ এর সমাধানে আসলাম। গ নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ যে প্রমাণ করো যে 4P স্কোয়ার ইকুয়াল টু 3PR স্কোয়ার। তাহলে বিশেষ নির্বাচন দেওয়া আছে বা মনে করি PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PS লম্ব QR। প্রমাণ করতে হবে যে 4P স্কোয়ার ইকুয়াল টু 3PR স্কোয়ার। এবার আমরা প্রমাণে আসলাম। যেহেতু PSR একটি সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ PR স্কোয়ার ইকুয়াল টু P স্কোয়ার প্লাস SR স্কোয়ার বা PR স্কোয়ার প্লাস P স্কোয়ার প্লাস QR ডিভাইডেড টু হোল স্কোয়ার, অর্থাৎ এখানে SR হলো QR এর অর্ধেক বা PR স্কোয়ার ইকুয়াল টু P স্কোয়ার প্লাস PR ডিভাইডেড টু হোল স্কোয়ার। যেহেতু PQ সমান QR সমান PR, অর্থাৎ PQ ইকুয়াল টু QR ইকুয়াল টু PR বা PR স্কোয়ার মাইনাস PR স্কোয়ার ডিভাইডেড 4, অর্থাৎ এখানে PR ডিভাইডেড 2কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাই PR স্কোয়ার ডিভাইডেড 4 ইকুয়াল টু P স্কোয়ার। এখানে লসাগু করলাম, লসাগু করলে আমরা পাই 4PR স্কোয়ার মাইনাস PR স্কোয়ার ইকুয়াল টু P স্কোয়ার। 4PR স্কোয়ার থেকে PR স্কোয়ার বাদ দিলে আমরা পাই 3PR স্কোয়ার ইকুয়াল টু P
এই 4 এই পাশে নিয়ে গেলে 4p স্কয়ার, অতএব 4p স্কয়ার ইকুয়াল টু 3p আর স্কয়ার প্রমাণিত। এবার আমরা সৃজনশীল প্রশ্ন 2 নম্বরে চলে আসলাম। এই প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজ DEF এ DE গ্রেটার দেন EF এবং কোণ E ও কোণ F এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডক দ্বয় Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে ক নম্বর, কোণ D ইকুয়াল টু 40 ডিগ্রি হলে কোণ EPF এর ডিগ্রি পরিমাণ নির্ণয় করা। খ, বর্ধিত EPDF কে M বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ DME স্থূলকোণ। গ, প্রমাণ করো যে কোণ EQF ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D। এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধানে চলে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে DEF একটি ত্রিভুজ। এই ত্রিভুজে D কোণ প্লাস E কোণ প্লাস F কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। নিশ্চয়ই তোমরা জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, বা হাফ কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করে এটা পেলাম, বা হাফ কোণ E প্লাস কোণ F ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D। অর্থাৎ কোণ D কে হাফ সহকারে এই পাশে নিয়ে আসলাম। এটা 1 নম্বর সমীকরণ। এবার আমরা EPF ত্রিভুজ হতে পাই কোণ EPF প্লাস হাফ E কোণ প্লাস হাফ F কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ EPF ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এই অংশগুলো এই পাশে নিয়ে আসলাম আমরা, এটা পেলাম। অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস হাফ কোণ E প্লাস কোণ F সমান 180 ডিগ্রি মাইনাস হাফ 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D, যা 1 নম্বর সমীকরণ হতে আমরা পাই, সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস হাফ ইন্টু 40 ডিগ্রি। যেহেতু কোণ D এর মান এখানে আমাদের 40 ডিগ্রি দেওয়া আছে, মানটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে আমরা পেলাম 110 ডিগ্রি। এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ DEF একটি ত্রিভুজ। বিশেষ নির্বাচন দেওয়া আছে DE গ্রেটার দেন EF, অর্থাৎ DE বাহু EF থেকে বড়, এবং কোণ FEM ইকুয়াল টু হাফ কোণ DEF ইকুয়াল টু কোণ MED। প্রমাণ করতে হবে যে কোণ DME স্থূলকোণ, DME একটি স্থূলকোণ। ধাপ 1, ত্রিভুজ EMF এ অর্থাৎ ত্রিভুজ EMF হতে আমরা পাই ত্রিভুজ DME ইকুয়াল টু ত্রিভুজ MFE প্লাস ত্রিভুজ FEM, অর্থাৎ DME কোণ সমান MFE কোণ যোগ FEM কোণ। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই M কোণ, E কোণ এবং F কোণ এই দুটি সমষ্টি হলো M কোণ। কারণ আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। এবার আমরা ধাপ 2 আসলাম। ত্রিভুজ DMEA, ত্রিভুজ DMEA কোণ EMF ইকুয়াল টু কোণ MED প্লাস কোণ EDM, অর্থাৎ এই M কোণ D কোণ এবং E কোণের সমষ্টির সমান। এবার আমরা ধাপ 3 আসলাম। যেহেতু DE গ্রেটার দেন EF, অর্থাৎ DE গ্রেটার দেন EF এই শর্ত আমাদের প্রথমে দেওয়া ছিল, সেহেতু আমরা লিখতে পারি কোণ DFE গ্রেটার দেন কোণ EDF, কোণ DFE গ্রেটার দেন কোণ EDF, অর্থাৎ কোণ DFE সমান কোণ MFE লিখতে পারি, এবং কোণ EDF সমান কোণ EDM লিখতে পারি। এবার আমরা উভয় পাশে হাফ কোণ DEF যোগ করে পাই কোণ MFE প্লাস কোণ FEM গ্রেটার দেন কোণ EDM প্লাস কোণ MED, অর্থাৎ হাফ কোণ DEF সমান আমরা লিখতে পারি কোণ FEM এবং কোণ MED। তাহলে আমরা পেলাম যে কোণ DME গ্রেটার দেন
কোণ EMF। এবার আমরা 4 নম্বর ধাপে আসলাম। কোণ DME প্লাস কোণ EMF সমান 2 সমকোণ। অর্থাৎ কোণ DME যোগ কোণ EMF, অর্থাৎ এইটুকুর পরিমাণ হলো 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। এবং কোণ DME গ্রেটার দেন কোণ EMF, অতএব কোণ DME স্থূল। যেহেতু আমরা জানি যে 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে, সুতরাং কোণ DME স্থূলকোণ প্রমাণিত। এখন আমরা গ নম্বরের প্রশ্নের সমাধানে চলে আসলাম। এখানে তোমার পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে DEF একটি ত্রিভুজ দেওয়া আছে। কোণ EFQ ইকুয়াল টু হাফ কোণ EFN, অর্থাৎ EFN এই কোণের অর্ধেক হলো EFQ। আবার কোণ FEQ ইকুয়াল টু হাফ কোণ FEM। প্রমাণ করতে হবে যে কোণ EQF ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D, অর্থাৎ কোণ EQF সমান 90 ডিগ্রি মাইনাস এই D কোণ। প্রমাণ ধাপ 1। কোণ EFN ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ F, অর্থাৎ EFN কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এই F কোণ। এবার আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে এটা পেলাম। এবার হাফ কোণ EFN সমান আমরা লিখতে পারি কোণ EFQ। ধাপ 2, অনুরূপভাবে আমরা নির্ণয় করতে পারি যে কোণ FEQ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ E কোণ। ধাপ 3, ত্রিভুজ EFQA, অর্থাৎ ত্রিভুজ EFQ এই ত্রিভুজে আমরা লিখতে পারি যে কোণ EFQ প্লাস কোণ FEQ প্লাস কোণ EQF সমান 180 ডিগ্রি, অর্থাৎ F কোণ প্লাস E কোণ প্লাস P কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার আমরা কোণ EFQ এবং কোণ FEQ এই দুটোর মান আমরা বসিয়ে দিলাম। এর মান সমূহ বসিয়ে দিলে আমরা পাই 90 ডিগ্রি মাইনাস হাফ F কোণ প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ E কোণ প্লাস কোণ EQF ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি যোগ করলে আমরা পাই 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি আর এই পাশে 180 ডিগ্রি কেটে গেল, অর্থাৎ হাফ E কোণ প্লাস F কোণকে এই পাশ থেকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস থেকে প্লাস হলো। এখন আমরা E কোণ প্লাস F কোণের মান বসিয়ে দিলাম, অর্থাৎ হাফ 180 ডিগ্রি মাইনাস D কোণ। অতএব কোণ EQF সমান 90 ডিগ্রি মাইনাস হাফ D কোণ প্রমাণিত। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ। আবারও পরবর্তী অ্যাসাইনমেন্টে তোমাদের সাথে কথা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানে চলে আসলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর অঙ্ক, a মাইনাস b ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 16 হলে a প্লাস b ইকুয়াল হোয়াট, অর্থাৎ a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। এখন এখানে দেখো দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 4, ab ইকুয়াল টু 16। এখন a প্লাস b এর মান বের করতে হলে আমরা জানি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখন a মাইনাস b এবং ab এর মান বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা পেলাম 4 4 16, 4 16 64, 16 এবং 64 যোগ করলে 80 হলো। এখন a প্লাস b হোল স্কয়ার, a স্কোয়ারকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে সেটা বর্গমূল হয়, নিশ্চয়ই তোমরা জানো। আর যেহেতু 80-র কোনো বা 80-র কোনো বর্গমূল হয় না, সুতরাং এই দুটি সংখ্যাই আমরা বিভক্ত করলাম 5 16 80। এই 16কে যদি আমরা বর্গমূল করি তাহলে হয় 4 এবং √5 অতএব আমরা বলতে পারি a প্লাস b ইকুয়াল টু 4√5। এটাই 1 নম্বর প্রশ্নের অ্যান্সার। এখানে তোমাদের একটি কথা মনে রাখতে হবে যে x³ প্লাস 1/2 x³ এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে x³ প্লাস 1/2 x³ এর অনুসিদ্ধান্তটা কি সেটা জানতে হবে। অর্থাৎ x³ প্লাস 1/2 x³ এর অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমাদের এখানে মান দরকার হলো x প্লাস 1/2 x এর মান বের করতে হবে, কিন্তু আমাদের মান দেওয়া আছে x মাইনাস 1/2 x। তাহলে আমরা কি করব, এই x মাইনাস 1/2 x এর সাহায্যে আমরা
সাহায্য নিয়ে তাহলে আমরা কি করব, x মাইনাস 1/2 x এর সাহায্য নিয়ে আমরা x প্লাস 1/2 x এর মান বের করব। x কে a এবং 1/2 x কে যদি b কল্পনা করি তাহলে a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ x মাইনাস 1/2 x হোল স্কয়ার প্লাস 4x ইন্টু 1/2 x। এখানে x কেটে গেল, থাকবে এখানে 4, আর এখানে x মাইনাস 1/2 x 5 মানটা আমরা বসে দিলাম, এখানে যা আছে তাই থাকলো। বা x প্লাস 1/2 x হোল স্কয়ার ইকুয়াল টু 5 5 25, এখানে হলো 4। বা x প্লাস 1/2 x হোল স্কয়ার 25 প্লাস 4 কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে রুট পার হবে, অর্থাৎ 29। এখন তোমরা দেখো এখানে প্রদত্ত রাশি দেওয়া ছিল x কিউব প্লাস 1/2 x কিউব, তাহলে দেখো x কিউব প্লাস 1/2 x কিউব এর সূত্র, অর্থাৎ এটা কি a আর b, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ তাহলে এখানে x প্লাস 1/2 x এর মান কিছুক্ষণ আগে আমরা বের করেছি রুট 29, তারপর 3 হলো 3, আর এখানে আমরা x প্লাস 1/2 x এর মান বসে দিলাম রুট 29। এখানে একটা কথা তোমাদের বলে রাখি যে রুট 29 এর উপর 3, এর অর্থটা হলো রুট 29 গুণ রুট 29 গুণ রুট 29, অর্থাৎ রুট 29 গুণ রুট 29 যদি আমরা গুণ করি তাহলে হয় 29, আর থাকলো হলো আরেকটা রুট 29, তাহলে হলো 29 রুট 29 মাইনাস 3 রুট 29, অর্থাৎ 29টি রুট 29 থেকে 3টি রুট 29 বাদ দিলে আমাদের হয় 26 রুট 29। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্নে আসলাম। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে a কিউব মাইনাস 21a মাইনাস 20 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে যেহেতু a এর ঘাত 3, তাই এখানে a এর মান এমন একটি হতে হবে যেটা বসালে কী হবে, 0 হবে। দেখো এখানে আমরা বসে আছি যে a সমান যদি -1 ধরি তাহলে -1 কিউব মাইনাস 21 -1 আমার আছে -20, তাহলে -1 এর উপর 3, অর্থাৎ -1 ইন্টু -1 ইন্টু -1, তাহলে হলো -1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 21 মাইনাস 20, -1 -20 মিলে হলো -21, এবং এখানে থাকলো 21 কেটে গেল প্লাস মাইনাস 0, অর্থাৎ তোমরা জানো যে যদি -1 আমরা ধরে নিই তাহলে সেটা +1 হয়, অর্থাৎ a প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, অর্থাৎ প্লাস a স্কোয়ার এবং মাইনাস a স্কোয়ার কেটে গেল, মানের কোনো পরিবর্তন হলো না। মাইনাস a মাইনাস 20a, অর্থাৎ মাইনাস a এবং মাইনাস 20a যদি আমরা যোগ করি তাহলে -21a হলো, আর -20 তো আছে। a কিউব প্লাস a স্কোয়ার, এই দুইটার মধ্যে যদি আমরা a স্কোয়ার কমন নেই তাহলে হবে a প্লাস 1, এবং a স্কোয়ার মাইনাস a এর মধ্যে যদি আমরা -a কমন নেই তাহলে হবে a প্লাস 1, এবং -20a -20 এর ভিতরে যদি আমরা -20 কমন নেই তাহলে হবে a প্লাস 1। নিশ্চয়ই তোমরা জানো যদি আমরা মাইনাস কমন নেই তাহলে ব্র্যাকেটের ভিতরে সেটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1 কমন নিলাম, তাহলে থাকলো এখানে a স্কোয়ার মাইনাস a মাইনাস 20। এখন a স্কোয়ার মাইনাস a মাইনাস 20 এটাকে আমরা মিডিল টার্ম করবো। এখানে দেখতে পাচ্ছ যে স্কোয়ার প্লাস 4a মাইনাস 5a মাইনাস 20, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে -20কে আমরা দুইটি উৎপাদকে বিশ্লেষণ করেছি, যা হলো 4 এবং 5। 4 থেকে যদি আমরা -5 করি তাহলে -1 হয়, যা মিলে গেছে, তাই এখানে আমরা লিখছি যে +4a মাইনাস 5a মাইনাস 20। নেক্সট a প্লাস 1 a স্কোয়ার প্লাস 4a, এখানে আমরা a কমন নিলাম, a প্লাস 4 হলো। নেক্সট -5 কমন নিলাম, তাহলে হলো a মাইনাস মাইনাসে প্লাস a প্লাস 4। নেক্সট আমরা লিখতে পারি a প্লাস 1 a প্লাস 4 এবং a মাইনাস 5, এটাই আনসার। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্নে আসলাম। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে তোমাদের যে x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত। এখানে দেওয়া আছে আসল প্রিন্সিপাল p ইকুয়াল টু x টাকা, আর মুনাফার হার r ইকুয়াল টু x%,
অর্থাৎ এক্স ডিভাইডেড 100। এখানে সময় n, 4 বছর, মুনাফা এক্স। আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হলো আই ইকুয়াল টু PNR। আয়ের মান বসে দিলাম, এখানে তোমরা জানো যে আয়ের মান এক্স, পি এর মানও এক্স, তাহলে এখানে দিলাম আয়ের মান এক্স, বসে দিলাম পি এক্স, এন সমান 4 বছর, আর হলো এক্স ডিভাইডেড 100। এখানে দুই পাশে যেহেতু উভয় পাশে যদি এক্স থাকে তাহলে আমরা এক্স এক্স কাটতে পারি, তাহলে এখানে 1 হলো, আর এখানে হলো আমাদের 4 দিয়ে যদি আমরা 100কে আমরা কাটি তাহলে 4 25 100, অর্থাৎ এক্স ডিভাইডেড 25। তাহলে এক্সটা আমরা যদি আড়াআড়ি গুণ করি, আমরা জানি যে কোনো সংখ্যার নিচে আরেকটু 1 থাকে, তাহলে এক্স আর 1 গুণ করলে এক্স, এবং 1 এবং 25 গুণ করলে 25, অর্থাৎ এক্স ইকুয়াল টু 25, এটা অ্যান্সার। নেক্সট আমরা 5 নম্বর অঙ্কে আসলাম। 5 নম্বর অঙ্কে 1/2 পি বা 1 ডিভাইডেড পি ইকুয়াল টু √5 - 2 হলে পি স্কোয়ারের মান কত? এখানে দেখো তোমাদের দেওয়া আছে 1 ডিভাইডেড পি ইকুয়াল টু √5 - 2। যেহেতু আমাদের পি স্কোয়ারের মান বের করতে হলে আগে পি এর মানটাই জানতে হবে, সো আমরা এটাকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে কি হবে, অর্থাৎ বিপরীত যদি ভাবে আমরা সাজাই তাহলে আমরা পাবো পি ইকুয়াল টু 1 ডিভাইডেড √5 - 2। এখন আমরা লব ও হরকে √5 + 2 দ্বারা গুণ করলাম। এখন দেখো এখানে √5কে যদি এ এবং 2কে যদি বি কল্পনা করি তাহলে হবে a - b ইন্টু a + b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ফেলে দিলাম। নেক্সট হলো √5 + 2, আর এখানে রুট স্কোয়ার কেটে গেল, তাহলে হলো 5, আর 2 × 2 = 4 হলো। এখন 5 থেকে 4 বাদ দিলে 1, অর্থাৎ আমরা লিখতে পারো পি ইকুয়াল টু √5 + 2। এখন এটাকে আমরা বর্গ করলাম অভিভাবক, √5 + 2 হোল স্কোয়ার, অর্থাৎ a + b হোল স্কোয়ার সূত্র ফেলে দিলাম, a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। রুট স্কোয়ার কেটে গেল, আর এখানে 2 × 2 = 4, √5 + 2 × 4, তাহলে 5 আর 4 হলো 9, √4√5, পি স্কোয়ার ইকুয়াল টু 9 + 4√5, এটা অ্যান্সার। এখন আমরা সৃজনশীল 3 নম্বরের প্রশ্নে আসলাম। এখানে দেখো তোমাদের দেওয়া আছে a + b + c ইকুয়াল টু m, a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার ইকুয়াল টু n, এবং a³ + b³ ইকুয়াল টু p³। ক নম্বর m ইকুয়াল টু 0 হলে a³ + b³ + c³ - 3abc ইকুয়াল টু 0। খ নম্বর c ইকুয়াল টু 0 হলে m³ + 2p³ ইকুয়াল টু 3mn। গ নম্বর m ইকুয়াল টু 10 এবং n ইকুয়াল টু 38 হলে a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ারের মান কত? তাহলে আমরা এগুলোর এক এক করে সমাধানে চলে যাই। এখানে ক নম্বর দেখো তোমাদের দেওয়া ছিল এখানে যে a + b + c ইকুয়াল টু m, তাহলে m ইকুয়াল টু 0 যেহেতু দেওয়া আছে মানটা বসিয়ে দিলাম। নেক্সট আসলো a + b, c কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -c হলো, উভয় পক্ষকে আমরা এখন ঘন করলাম। এখন আমরা a + b হোল কিউবের অনুসিদ্ধান্ত হতে আমরা জানি যে a³ + b³ + 3ab ইন্টু a + b ইকুয়াল টু -c³ বা a³ + b³ 3ab ইন্টু -c, অর্থাৎ a + b এর মান এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ -c, এই মানটা বসিয়ে দিলাম ইকুয়াল টু -c³ তো আগে থেকেই আছে। এখন a³ + b³ + -c মাইনাস 3abc - c³, অতএব a³ + b³ + c³ - 3abc ইকুয়াল টু 0। শর্ট দেখানো হলো। এখানে -c³ কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে +c³ হলো। a + b + 0 ইকুয়াল টু m, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু খ নম্বর শর্ত ছিল যে c ইকুয়াল টু 0 হতে হবে। c ইকুয়াল টু 0 হলে এখন 0টা বসে দিলাম m, অতএব a + b ইকুয়াল টু m, এবং a স্কোয়ার + b স্কোয়ার + c স্কোয়ার ইকুয়াল টু n। c স্কোয়ার মান 0, তো 0 বসে, তাহলে আমরা পেলাম a স্কোয়ার + b স্কোয়ার + 0 ইকুয়াল টু n, অতএব a স্কোয়ার + b স্কোয়ার ইকুয়াল টু n। তাহলে আমরা এখন আসলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু m³ + 2p³। m এর মান আমরা বসে দিলাম এবং p এর মান বসে দিলাম আমরা, তাহলে হলো a + b হোল কিউব + 2 ইন্টু a³ + b³। এখন আমরা এটাকে
এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলে দিলাম এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার এটাকে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 2a কিউব প্লাস 2b কিউব ইকুয়াল টু 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b কিউব হলো। এখন এখানে দেখো এই দুটা থেকে যদি আমরা 3a স্কোয়ার কমন নেই তাহলে হবে a প্লাস বি, এবং এই দুটা থেকে আমরা যদি 3b স্কোয়ার কমন নেই তাহলে হবে a প্লাস বি। তাহলে এখানে a প্লাস বি কমন নিলাম, কমন নিলে হলো 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। এখন দেখো এখানে 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার, আবার এখানে 3 কমন নেব আমরা, নিলে আমরা পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং a প্লাস বি এর মান বসিয়ে দিলাম, দিয়ে আমরা পেলাম 3 ইন্টু m n, অতএব LHS ইকুয়াল টু RHS শর্ট। এবার আমরা গ নম্বর প্রশ্নে আসলাম। গ নম্বর প্রশ্নে এখানে আগে দেওয়া ছিল তোমাদের যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু n, এর মান কিন্তু দেওয়া ছিল এখানে 38। তাহলে আমরা লিখতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 38, এবং a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু m এর মান 10 ছিল, মান বসিয়ে দিলাম। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 10, উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি তাহলে বর্গ করলাম, 10 এর স্কোয়ার হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র ফেলে দিলাম আমরা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 10 এর বর্গ যদি আমরা করি তাহলে হবে 100। এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান আমরা বসিয়ে দিলাম 38, এখানে আসলো। এই তিনটা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে হবে ab প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 100, বা 2ab প্লাস বিসি ঠিক থাকলো। এখানে 38কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 100 মাইনাস 38, 100 থেকে 38 বাদ দিলে হবে 62। এখন আমরা গ নম্বর প্রশ্নে প্রদত্ত রাশিতে চলে আসি। প্রদত্ত রাশিতে আমাদের দেওয়া আছে যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা a মাইনাস বি এই সূত্রে আমরা অ্যাপ্লাই করব, অর্থাৎ প্রত্যেকটাকে আমরা a মাইনাস বি এই সূত্র অর্থাৎ প্রত্যেকটিতে আমরা a মাইনাস বি এই সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে আমরা পাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি এটাকে সূত্র ফেলালে হবে বি মাইনাস সি হোল স্কোয়ারকে সূত্র ফেলালে হবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ারকে সূত্র ফেলালে হবে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে এখন স্কোয়ার 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার হবে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখানে আমরা 2 কমন নিলে পাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং এখানে মাইনাস 2 কমন নিলে আমরা পাই। এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবং 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, এই দুইটার মান আমরা বসিয়ে দিলে পাই যে 2 ইন্টু এটার মান হলো 38 আর এটার মান হলো 62। এখন হলো 38 দুগুণ 76, 76 থেকে আমরা 62 বাদ দিলে পাই 14। এটাই হলো অ্যান্সার। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে টাস্ক দেওয়া আছে, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 2, এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে। দেখ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো তোমরা, যে উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসরে 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? 2 নম্বর 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত? 3 নম্বর 1 0 1 0 1 0 1 0 1 0 1 এই সংখ্যাগুলোর গড় কত? কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত? 5 নম্বর 28 30 25 27 28 25 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? এরপরে সৃজনশীল প্রশ্নের 4 তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের নিবেশন সারণীর নিচে দেওয়া হলো। এই সারণী এখানে প্রাপ্ত নম্বর এইটা, আর এখানে সংখ্যা, অর্থাৎ এখানে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100, এগুলো হলো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। আর নিচে এখানে শিক্ষার্থী সংখ্যা অর্থাৎ গণসংখ্যা দেওয়া আছে 8 10 15 12 5। উল্লেখিত সারণী থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয় সূত্র লেখো। খ সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গ প্রদত্ত উপাত্ত থেকে
গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, অর্থাৎ আয়তলেখ অঙ্কন করতে বলেছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সলিউশনে চলে যাব। সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান 1 নম্বরে তোমাদের এখানে দেওয়া ছিল সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90। তাহলে যেহেতু সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে, আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। তাহলে এখানে পরিসর আমাদের 90 দেওয়া আছে, 90 এখানে পরিসরের মান বসিয়ে দিলাম, এখানে সর্বোচ্চ সংখ্যায় থাকলো। সর্বনিম্ন সংখ্যা 31 দেওয়া আছে, এটা আমরা বসিয়ে দিলাম। এখন সর্বোচ্চ সংখ্যা যদি আমরা ঠিক রাখি আর 31কে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হবে 90 প্লাস 31, অর্থাৎ যোগ করলে আমাদের হলো 121। এটাই 1 নম্বর প্রশ্নের আনসার। এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসলাম। 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি কি? সেগুলো হলো 3, 6, 9, 12, 15, 18, 21। তাহলে এখানে দেখো উপাত্তের সংখ্যা n সমান 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ উপাত্তের সংখ্যা সমান 7, যা বেজোড় সংখ্যা। উপাত্তের সংখ্যা যদি বেজোড় হয় তাহলে আমরা মধ্যক সমান জানি যে n+2/2 তম পদের মানই হলো মধ্যক। তাহলে এখানে n এর মান বসে দিলাম, n সমান 7 + 1/2 তম পদ। তাহলে এখানে 7 আর 1 8 হলো, 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 4 হলো, অর্থাৎ 4তম পদ বা 4তম পদের মানই হলো মধ্যক। অতএব মধ্যক, তাহলে 4তম পদ বা 4তম পদ কোথায় এখানে? তাহলে 4তম 1, 2, 3, 4, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ তোমরা চতুর্থ পদ হলো 12, তাহলে মধ্যক হলো 12। এখন আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে আসলাম। নিশ্চয়ই তোমরা জানো গড় সমান উপাত্তের সমূহের সমষ্টি ডিভাইডেড উপাত্তের সমূহের সংখ্যা। তাহলে আমরা উপাত্তের সমূহের সংখ্যা এখানে গণনা করলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11টি, এবং এই উপাত্ত সমূহকে আমরা এখন যোগ করব, যোগ করে আমরা পেলাম 6। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলাম 6/11, অর্থাৎ 6/11। 6কে যদি আমরা 11 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 0.545 প্রায়। এটা 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধানে চলে আসলাম। তোমাদের এই প্রশ্ন ছিল যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। তাহলে এদের মোট শিক্ষার্থী যে আছে, এই মোট শিক্ষার্থীর গড় ওজন বের করতে বলেছে। প্রথমে আমরা 30 জন বালকের গড় ওজন এবং 15 জন বালিকার যে গড় ওজন দেওয়া আছে এদের সমষ্টি বের করব। তাহলে আমরা দেখো লিখতে পারি 30 জন বালকের গড় ওজন সমান 52 কেজি। অতএব 30 জন বালকের ওজনের সমষ্টি সমান 52 গুণ 30 সমান গুণ করলে আমরা পাই 1560 কেজি। আবার 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। অতএব 15 জন বালিকার ওজনের সমষ্টি সমান 40 গুণ 15 কেজি, গুণ করে আমরা পাই 600 কেজি। অতএব শিক্ষার্থীদের মোট ওজন কত হলো? এখানে পেয়েছিলাম আমরা 1560 আর এখানে পেলাম 600, এই দুটো আমরা যোগ করলে পাই 2160 কেজি। অতএব আমরা জানি শিক্ষার্থীদের গড় ওজন সমান শিক্ষার্থীদের মোট ওজন ডিভাইডেড শিক্ষার্থীদের মোট সংখ্যা। তাহলে শিক্ষার্থীদের মোট ওজন আমরা বের করেছি 260 এবং শিক্ষার্থীদের মোট সংখ্যা ছিল 45। তাহলে আমরা ভাগ করলে আমরা পাই 48 কেজি। এটা 4 নম্বর প্রশ্নের আনসার। এবার আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসলাম। দেওয়া আছে সংখ্যাগুলো 28, 30, 25, 27, 28, 25, 32। এই সংখ্যাগুলোর প্রচুরক নির্ণয় করতে হবে। নিশ্চয়ই তোমরা জানো যে প্রচুরক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোকে তাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে প্রথমে সাজাতে হবে। এই উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে প্রথমে আমরা ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম অনুসারে, অর্থাৎ ছোট থেকে বড় দিকে যাব। তারপরে 25, এরপর 27, এরপর 28, আবারও 28, 30, 32। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে 25 এবং 28 সর্বাধিক 2 বার করে আছে। হ্যাঁ, দুইটি সংখ্যা যদি সর্বাধিক বার থাকে তাহলে নির্ণয় প্রচুরক হবে দুইটাই। সুতরাং নির্ণয় প্রচুরক সমান 25 এবং 28। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সৃজনশীল প্রশ্নের ক নাম্বার দেখো, আমরা জানি এনতম পদের মান বা মধ্যক নির্ণয়ে যে সূত্র ব্যবহার করা হয় সেটা হলো মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM, যেখানে L সমান শ্রেণীর নিম্ন সীমা, n সমান গণসংখ্যা,
এফসি সমান মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর প্রেক্ষিত গণসংখ্যা, এফএম সমান মধ্যক শ্রেণীর গণসংখ্যা এবং এইচ সমান শ্রেণী ব্যাপ্তি। এটাই ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে আসলাম। খ নম্বর প্রশ্নের সমাধানে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলা হয়েছিল। এখানে দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে অনুসৃত ধাপের আলোকে গড় নির্ণয়ের সারণী হবে নিম্নরূপ। এখানে সারণী আমরা দিলাম। গড় নির্ণয়ের জন্য এখন আমরা যে সারণী তৈরি করব সেটাতে 5টি ধাপ থাকবে। শ্রেণী ব্যাপ্তি এইচ, শ্রেণী মধ্যমান এক্সআই, গণসংখ্যা এফআই, ধাপ বিচ্যুতি ইউআই ইকুয়াল টু এক্সআই মাইনাস এ ডিভাইডেড এইচ। এরপর আছে গণসংখ্যা ধাপ বিচ্যুতি অর্থাৎ এফআই ইউআই। এখানে শ্রেণী ব্যাপ্তি হলো 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। তারপরে শ্রেণী মধ্যমান। শ্রেণী মধ্যমান তোমরা কিভাবে বের করতে হয় নিশ্চয়ই এটা জানো, যে শ্রেণীর নিম্নসীমা এবং ঊর্ধ্বসীমা। এখানে নিম্নসীমা 51 এবং ঊর্ধ্বসীমা 60। 51 এবং 60কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি শ্রেণী মধ্যমান পাওয়া যায়। ঠিক একইভাবে পরেরটাও তাই, 61 এবং 70কে যোগ করে 2 দিয়ে ভাগ। এভাবে আমরা সবগুলো একের পর এক বের করব। এই শ্রেণীর যে মধ্যমান বের করলাম তার আবার যে মাঝখানে যে শ্রেণী মধ্যমান আছে, যেমন 75.5, এইটা হলো এ, অর্থাৎ শ্রেণীর মধ্যমানের মধ্যমান। এবার আমরা গণসংখ্যা এফআই এর মান বসে দেব, যা তোমাদের প্রশ্ন দেওয়া আছে। এই 8, 10, 15, 12 এবং 5 এই গণসংখ্যার সমষ্টি অর্থাৎ এন সমান হবে 50। ধাপ বিচ্যুতি ইউআই সমান এক্সআই মাইনাস এ ডিভাইডেড এইচ। এগুলোর মান আমরা এখানে মান বসে দিয়ে এগুলো বের করব। তার জন্য এখানে দেখো, এখানে দেওয়া আছে অনুমিত শ্রেণীর মধ্যমান এ সমান 75.5, শ্রেণী ব্যাপ্তি এইচ সমান 10 এবং মোট গণসংখ্যা এন সমান 50। এইগুলোর মান এখানে বসে দিয়ে তোমরা ইউআই এর মান বের করবে। নেক্সট আসবে আমাদের গণসংখ্যা ধাপ বিচ্যুতি এফআই ইউআই। এখানে যে এফআই এর গণসংখ্যা দেওয়া আছে আর এখানে আমরা বের করলাম ইউআই, এই দুটার গুণফলে হবে এইটা। যেমন এখানে দেওয়া আছে 8 আর -2 গুণ করলে হবে -16। এইভাবে তোমরা বের করবে। সবশেষে আমরা সামেশান এফআই ইউআই এর মান বের করব, অর্থাৎ এই যে মানগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর সমষ্টি অর্থাৎ যোগ করব। যোগ করে আমরা পেলাম -4। অতএব গড় সমান কি? গড় নির্ণয়ের সূত্র আমরা জানি যে এ প্লাস সামেশান এফআই ইউআই ডিভাইডেড এন গুণ হলো এইচ। তাহলে এ এর মান কত? 75.5 বসিয়ে দিলাম, প্লাস সামেশান এফআই ইউআই এখানে -4 ছিল, -4 বসিয়ে দিলাম। এন সমান গণসংখ্যা 50 ছিল, 50 বসিয়ে দিলাম এবং এইচ এর মান ছিল 10। দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করলাম, করার পরে পেলাম যে 74.7 অর্থাৎ 74.7 প্রায়। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে আসলাম। গ নম্বর প্রশ্নে তোমাদের একটি বহুভুজ আঁকতে বলা হয়েছিল। এক্স অক্ষ বরাবর 6 কাগজের প্রতি ঘরকে শ্রেণী ব্যবধানের একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর 6 কাগজের 10 ঘরকে গণসংখ্যার একক ধরে প্রদত্ত গণসংখ্যা নিবেশনের আয়তলেখ আঁকা হলো। আয়তসমূহের শীর্ষের মধ্যবিন্দু সমূহ চিহ্নিত করে রেখাংশ দ্বারা পরস্পর সংযুক্ত করি। প্রথম শ্রেণীর প্রাপ্ত বিন্দু ও শেষ বিন্দুর প্রাপ্ত বিন্দুদ্বয়কে এক্স অক্ষের সাথে সংযুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো এক্স অক্ষ এবং এই পাশে ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 এগুলো আমরা বসিয়ে দিলাম। আর এই পাশে দেখতে পাচ্ছ গণসংখ্যা, প্রতিটা ঘরকে আমরা একটা ধরেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 এইভাবে আমরা বসিয়ে দেব। দেওয়ার পরে এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। দেখো প্রথমেই তোমরা ছিল এখানে আসলো প্রথমে 51। এখানে আমাদের গণসংখ্যা দেওয়া ছিল 8 আসলো। তার নেক্সটে এখানে এই শ্রেণী ব্যাপ্তিতে গণসংখ্যা ছিল হলো 10, সেটা 10 এখানে বসিয়ে দিলাম। নেক্সট এই শ্রেণী ব্যাপ্তিতে আমাদের গণসংখ্যা ছিল 15, এখানে মান বসিয়ে দিলাম।
পরের শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ছিল 12, এটা বসে দিলাম। শেষের শ্রেণীব্যাপ্তিতে গণসংখ্যা ছিল আমাদের 5, এটা বসে দিলাম। দেওয়ার পরে এগুলোকে আমরা রেখাংশ দ্বারা সংযুক্ত করে গ্রাফ কাগজে নিবে বা ছক কাগজে তোমরা এভাবে রং করবে, রং করলেই হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।